এবার আমরা যেটা করব সেটা হচ্ছে লাস্ট যেটা আছে যে পৃথিবীর আহ্নিক গতির প্রভাবে জি এর মান পরিবর্তন, ঠিক আছে, অর্থাৎ পৃথিবীর আহ্নিক গতির জন্য জি এর মান কীভাবে পরিবর্তিত হয়। এইটা বসতে গেলে আগে আমাদের দুটো জিনিস একটু জেনে নিতে হবে, সেটা আমি একটু আগে বলে দিই, ঠিক আছে, যেহেতু আমাদের মেকানিক্স পার্টটা হয়নি তাই এই জায়গাটা একটু সমস্যা হতে পারে। কি জিনিস দুটো? এইটা যদি একটা বৃত্তাকার পথ হয় এবং সেই বৃত্তাকার পথে যদি একটা বস্তু ঘোরে, তাহলে যদি বৃত্তাকার পথের ব্যাসার্ধটা হয় আর বৃত্তাকার পথে বস্তুটা ভি বেগে গতিশীল, যেমন আমরা বলতে পারি ইলেকট্রন ঘুরে নিউক্লিয়াসের চারপাশে একটা অরবিটে, বা পৃথিবী ঘুরছে সূর্যের চারপাশে, ঠিক আছে, তখন কি হয়, এই বস্তুটার একটা অভিকেন্দ্র বলের প্রয়োজন হয়, ঠিক আছে। অভিকেন্দ্র বলটা কি? এম ভি স্কোয়ার বাই আর, যেটা বস্তুর উপর কাজ করে এবং সেই বলটাই বস্তুটাকে বৃত্তাকার পথে ঘোরায়। এবার একটা জিনিস রয়েছে যে যখন বস্তুর উপর একটা অভিকেন্দ্র বল কাজ করে, ঠিক আছে, তখন বাইরের দিকে একটা বল কাজ করে, সেটা হচ্ছে একটা মানে কী বলবো, এটাকে অলিক বল বলবো, ঠিক আছে। অলিক বল মানে কি, বলটা অনেকটা পরে আমি পড়াবো ডিটেলসে, এটা যখন আমি সার্কুলার মোশন পড়াবো। যখন আমরা একটা গাড়িতে করে যাই, গাড়িটা করে যেতে যেতে বাস বা কোনো গাড়ি যখন হঠাৎ যখন বাঁক নেয় কোনো টার্নিংয়ে, তখন আমরা কি একটা বাইরের দিকে একটা বল অনুভব করি, মনে হয় আমরা জানলা দিয়ে বেরিয়ে যাব, বা মেলায় যখন এই টোড়াগুলো আসে তখন ওগুলো যখন ঘোরে ওতে বসে থাকি আমরা, তখন মনে হয় আমরা বাইরের দিকে ছিটকে যাব। ওই যে একটা আমরা ছিটকে যাওয়ার একটা বল অনুভব করি, ওই বলটাই হচ্ছে অপকেন্দ্র বল, ঠিক আছে। ওইটা একটা অলিক বল, ওটা আমরা যতক্ষণ পর্যন্ত ওই সিস্টেমের মধ্যে থাকবো, একটা ত্বরণযুক্ত বা একটা ঘূর্ণায়মান সিস্টেমে, ততক্ষণই ওটা আমরা ফিল করি। তো এখানেও সেরকম একটা বল হয় এবং সেটার মান হয় এই যে অভিকেন্দ্র বল তার মানের সমান, অর্থাৎ এই দিকে কাজ করে অভিকেন্দ্র বলটার, বাইরের দিকে একটা অপকেন্দ্র বল কাজ করবে, সেটার মান হবে এম ভি স্কোয়ার বাই আর, একই। এবার একটা ব্যাপার আছে, এই এম ভি স্কোয়ার বাই আরকেই আমরা লিখতে পারি এম ওমেগা স্কোয়ার আর, এটা একই জিনিস, ঠিক আছে। কেন? কারণ ভি সমান লেখা যায় ওমেগা আর, আরটা কি? আর হচ্ছে কৌণিক বেগ, এগুলো পরে আসবে, এখন শুধু এটা মনে রাখবে যে এম হচ্ছে বস্তুর ভর, ওমেগা হচ্ছে কৌণিক বেগ, যে কৌণিক বেগে বস্তুটা ঘুরছে, আর আর হচ্ছে এর রেডিয়াস, ঠিক আছে, এইটা লাগবে। আর একটা জিনিস লাগবে, সেটা কি? আমরা 5কে ভাঙতে পারি 3+2-তে, 5কে ভাঙতে পারি 2+2+1-এ। এই যে একটা 5কে ভাঙলাম, আবার যদি এইগুলো যোগ করি আবার 5 পাচ্ছি, তার মানে এই যে এই ভাঙা অংশগুলোকে যখন যোগ করা হয় তখন সেটাকে লব্ধি বা সাম বলা হয়, ভেক্টর অ্যাডিশন। আর যখন একটা গোটা জিনিসকে টুকরো টুকরো করে ভাঙা হয়, তার প্রত্যেকটা অংশকে বলা হয় কম্পোনেন্ট। কম্পোনেন্ট মিন্স এক একটা অংশ, কম্পোনেন্টে এমনভাবে ভাঙতে হবে যেন ওগুলো যোগ করলে আবার সেই মূল জিনিসটা ফিরে পাওয়া যায়। তো এখানেও সেই জিনিসটা আছে যে এইটা যদি আমি একটা ভেক্টর ধরি, আমরা ভেক্টর পড়বো পরে, একটা ভেক্টর আর, তাহলে এবং সেটা যদি এক্স অক্ষের সাথে, আর এটা ওয়াই অক্ষ, এক্স অক্ষের সাথে যদি থিটা কোণ করে থাকে, তাহলে এই আরের দুটো মান হবে, একটা বা কম্পোনেন্ট হবে, একটা এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর, অর্থাৎ এইটা হবে তাহলে আর কস থিটা, ঠিক আছে, আর এটা হবে আর সাইন থিটা। কী করে হলো, কেন হলো, এগুলো আমি ভেক্টর পড়ানোর সময় বলবো। এটা হবে আর কস থিটা, এটা আর সাইন থিটা। এবার আর কস থিটা এবং আর সাইন থিটা যদি আমি লব্ধি বা ভেক্টর অ্যাডিশন করি, তাহলে আমি কিন্তু আবার পুনরায় কী পাবো, আরই ফিরে পাবো, ঠিক আছে। তো এই জিনিসটা মনে রাখতে হবে, শুধু মনে রাখতে হবে যে যদি এটা ভেক্টর আর হয়, তাহলে সেটা যার সাথে অ্যাঙ্গেল করে থাকবে, থিটা কোণ করে থাকবে, দুটোর সাথে অ্যাঙ্গেল করে আছে, কিন্তু যার সাথে থিটা অ্যাঙ্গেল করে থাকবে সেদিকে কম্পোনেন্ট অলওয়েজ আর কস থিটা হবে, আর তার পারপেন্ডিকুলারটা হবে আর সাইন থিটা। এই কনসেপ্টটাই ওখানে লাগবে। তো এখানে এবার কি দেখি, এখানে একটা কি, এটা পৃথিবী আমাদের, এটা হচ্ছে আমাদের উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু, একটা কাল্পনিক লাইন দিয়ে যুক্ত করেছি, এটা হচ্ছে আমাদের অক্ষ, যার সাপেক্ষে একটা বস্তু সমস্ত কিছুই ঘুরছে, পৃথিবী চারপাশে কীভাবে ঘুরছে, পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, ঠিক আছে, ওমেগা কৌণিক বেগে ঘুরছে। এবার একটা বস্তু এই বিন্দুতে রাখা আছে, আচ্ছা, পৃথিবীর উপর রাখা যে কোনো বস্তু কীরকমভাবে তার মানে ঘুরবে, এ বিন্দুতে থাকা বস্তুটা এরকম একটা বৃত্তাকার পথ অধিকার করবে, দিয়ে সে ঘুরতে থাকবে, যে বৃত্তাকার পথের রেডিয়াসটা হচ্ছে আর। এবার এই এম ভরের বস্তুটা যখন ঘুরছে এই আর স্মল আর
ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে, তখন সে বাইরের দিকে একটা অপকেন্দ্র বল অনুভব করবে। সেটা কত হবে? এম ওমেগা স্কোয়ার আর। আর হচ্ছে কিন্তু এই রেডিয়াসটা, ওই বস্তুটা যে বৃত্তাকার পথে অতিক্রম করছে বা ঘুরছে, এম হচ্ছে ওই বস্তুটার ভর, আর ওমেগা হচ্ছে পৃথিবীর কৌণিক বেগ। ওমেগা সব জায়গার সমান হবে, অর্থাৎ প্রত্যেকটা বিন্দুর পৃথিবীর সমস্ত জায়গার ওমেগা সেম হবে। ঠিক আছে, এগুলো বৃত্তীয় গতিতে বলবো কেন হয়। আচ্ছা, এবার বস্তুটা এখানে রাখা আছে। আচ্ছা, বস্তুর যে নর্মাল যে সাধারণ আকর্ষণ বল সেটা কোন দিক হবে? কেন্দ্র বরাবর হবে। সেটা কত হবে? এমজি। এই অ্যাঙ্গেলটা হচ্ছে, অর্থাৎ যেখানে বস্তুটা রাখা আছে তার অক্ষাংশ হচ্ছে থিটা। ঠিক আছে, তাহলে এবার এই যে এম ওমেগা স্কোয়ার আর, মানে যেটা অপকেন্দ্র বল কাজ করছে সেটা তো বাইরের দিকে এদিকে কাজ করছে, আর এম জি সেন্টারের দিকে কাজ করছে কেন্দ্র বরাবর। তাহলে এই এম ওমেগা স্কোয়ার আর মানে অপকেন্দ্র বলের এসি বরাবর উপাংশ কত হবে, অর্থাৎ এমজির বিপরীত উপাংশ কত হবে? এম ওমেগা স্কোয়ার আর কস থিটা। বোঝা গেল? আমি একটু আগে বললাম যে এইটা যদি মূল ভেক্টর, এখানে কত, এই বলটা বল ভেক্টর রাশি, এর এসি বরাবর কম্পোনেন্ট কত হবে? যেহেতু এই অ্যাঙ্গেলটা থিটা করে আছে, তাহলে থিটা কোণে আছে, তাহলে এর এসি বরাবর কম্পোনেন্ট হবে এম ওমেগা স্কোয়ার আর কস থিটা। আর একটা কোন দিকে হতো? আর একটা এরকম বরাবর হতো, লম্ব বরাবর, কিন্তু সেটা আমাদের দরকার নাই, শুধু আমাদের এমজির অপোজিটে যেটা আছে সেটা লাগবে। তাহলে এখানে একই বস্তুর উপর দুটো বল কাজ করছে, একটা ভেতরের দিকে কাজ করছে এমজি সাইন থিটা, একটা বাইরের দিকে কাজ করছে এম ওমেগা স্কোয়ার আর কস থিটা। বস্তুটা কি তাহলে বাইরে ছিটকে যাবে? না, এমজি বড় হওয়ার জন্য বস্তুটা পৃথিবীর পৃষ্ঠে লেগে থাকবে। কিন্তু পৃথিবী যদি ঘূর্ণন না হতো, অর্থাৎ ওমেগা যদি জিরো হতো, কৌণিক বেগ যদি না থাকতো, তাহলে বস্তুটা এমজি বলেই পৃথিবীকে টানছে, মানে এমজি বলেই পৃথিবী বস্তুটাকে টানতো। কিন্তু পৃথিবীর আহ্নিক গতি থাকার ফলে, অর্থাৎ পৃথিবীর ঘুরছে বলে এই বাইরের দিকেই একটা এক্সট্রা অপকেন্দ্র বল সৃষ্টি হচ্ছে, যার জন্য এই বলের প্রভাব এমজিকে খানিকটা কমিয়ে দিচ্ছে। বোঝা গেল তো? সেটাই আমি করব এখানে ক্যালকুলেশানে, যে এ বিন্দুতে অবস্থিত বস্তুর ওপর ক্রিয়াশীল লব্ধি বল তাহলে কত হবে? যদি পৃথিবী না ঘুরতো তাহলে এমজি হতো, কিন্তু পৃথিবী ঘুরছে বলে এমজি মাইনাসে এটা হয়ে যাচ্ছে। এবার এই আর কস থিটা, এবার আরটা তো আমি সবসময় বের করতে পারবো না, কেন একটা বস্তু পৃথিবীর যে কোনো জায়গায় থাকতে পারে, সেখান থেকে আমি রেডিয়াস আর স্মল আর বের করা খুব জটিল। তাই আমরা কি করব? আমরা জিওমেট্রির সাহায্যে এই আরকে থিটা আর এই পৃথিবীর যে ব্যাসার্ধ ক্যাপিটাল আরের সাপেক্ষে প্রকাশ করব কি করে? এইখানে একটা ত্রিভুজ লক্ষ্য করছো যে এ এম ও একটা ত্রিভুজ হয়ে গেছে। তো আমি সেখানে ওই চিত্র থেকেই পাচ্ছি এ এম ও থেকে পাই কস থিটা ইজ ইকুয়াল টু এ এম বাই ও এ। কী করে? এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, ভেতরের দিকের এই অ্যাঙ্গেলটাও কত হবে? থিটা। এটাও হবে থিটা। তাহলে এইটা হয়ে যাচ্ছে ভূমি, এটা হয়ে যাচ্ছে উচ্চতা, এটা হয়ে যাচ্ছে লম্ব। তাহলে কস থিটা মানে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে এম আর অতিভুজ হচ্ছে ও এ। তাহলে এটাই হয়ে গেল এম বাই ও এ। এবার ও এম আমি বের করতে চাই, এটা স্মল আর ও এ মানে হচ্ছে রেডিয়াস অফ দ্য আর্থ, ক্যাপিটাল আর্থ। তাহলে স্মল আর ইজ ইকুয়াল টু আর কস থিটা। তাহলে এখানে আমি এই স্মল আরের জায়গায় আর কস থিটা বসিয়ে দিলাম, তাহলে এটা হয়ে গেল আর কস স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে কী হলো? এবার আমি এখান থেকে এমজি কমন নিয়ে নিচ্ছি। এমজি কমন নিলে কী হয়ে গেল? এম তো দুটোতেই আছে, বাইরে বেরিয়ে আসবে। জি এখানে নাই, এখানে জিটা নিচে লিখলাম। তাহলে এবার এই এমটা দিয়ে যদি আমি এফকে ভাগ করি, তাহলে আমি ত্বরণ পেয়ে যাব, এবং সেটাকে আমি জি প্রাইম দিলাম। এটাই হচ্ছে পৃথিবীর ঘূর্ণনের জন্য যে ত্বরণটা হচ্ছে সেটা। ঠিক আছে, অর্থাৎ ঘূর্ণন না থাকলে ত্বরণ আরও বেশি হতো, ঘূর্ণন থাকছে বলে কমে যাচ্ছে। অর্থাৎ জি প্রাইম ইজ ইকুয়াল টু জি ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা বাই জি। অর্থাৎ তাহলে আমার এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণের রাশিমালা, এবং দেখতেই পাচ্ছি জি মাইনাস সামথিং হচ্ছে, তাই না? অর্থাৎ জি প্রাইম ইজ ইকুয়াল টু, এটা যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা, অর্থাৎ জি প্রাইম লেস দ্যান জি হচ্ছে, অর্থাৎ পৃথিবীর আহ্নিক গতির জন্য জি এর মানটা কি হচ্ছে? কমে যাচ্ছে। ঠিক আছে, এবং এই জি এর মান সবচেয়ে কোথায় বেশি কমবে, কোন স্থানে, আর কোথায় সবচেয়ে কম কমবে? নিরক্ষীয় অঞ্চলে থিটা কত? 0। আমি আবার ছবিতে আসি। যদি কোনো একটা বস্তু নিরক্ষীয় অঞ্চল মানে এরকম জায়গায়, মানে এটা নিরক্ষরেখা, তাহলে এখানে যদি থাকে তাহলে এই থিটাটা কত হবে? 0 হবে। এবং সেখানে 0 হলে কস 0-র মান কত? কস 0-র মান হচ্ছে 1। তাহলে কস 0 1, তার মানে সেখানে এটা 1 হয়ে গেল কস স্কোয়ার থিটাটা। তাহলে জি প্রাইম মিনিমাম, কেন এখানে মিনিমাম হবে, অর্থাৎ জি প্রাইমের ভ্যালু সর্বনিম্ন, অর্থাৎ অভিকর্ষ ত্বরণ সবচেয়ে কম কোথায় হয়? নিরক্ষীয় অঞ্চলে। ঠিক আছে, আর সবচেয়ে বেশি কোথায় হবে? একেবারে মেরুতে যদি রাখি কোনো একটা বস্তু, তাহলে এই থিটাটা কত বেরোবে? 90 ডিগ্রি বেরোবে। অক্ষাংশ অনুসারে তার অবস্থান হবে। থিটা 90 ডিগ্রি, থিটা 90 হলে কস 90 0, তাহলে কস স্কোয়ার 90ও 0, তাহলে জি প্রাইম ইজ ইকুয়াল টু জি। তাহলে সর্বোচ্চ হবে কোথায়? মেরুতে।
তাহলে বোঝা গেল তো? তার মানে আমি আবার বলছি, এটা একটা আমাদের পৃথিবীর উপর যে কোনো একটা বস্তুতে থিটা অক্ষাংশ একটা বস্তু রাখা আছে, সেটা পৃথিবী যখন ঘুরছে তখন বস্তুটাও ঘুরছে। এবার পৃথিবীর কর্তৃক বস্তুর উপর ক্রিয়াশীল বল mg, কিন্তু বস্তুটা ঘুরছে বলে পৃথিবীর উপর একটা বাইরের দিকে অবকেন্দ্র বল কাজ করছে m ওমেগা স্কোয়ার r, সেটা পৃথিবীর যে কেন্দ্রজ বল mg আকর্ষণ বল, তার বিপরীত উপাংশ হচ্ছে m ওমেগা স্কোয়ার r cos থিটা। তাহলে পৃথিবীর উপর থাকা সেই বস্তুটা, ঘূর্ণায়মান বস্তুর উপর ক্রিয়াশীল লব্ধি বল হচ্ছে F = mg - m ওমেগা স্কোয়ার r cos থিটা। এবার এখান থেকে আমি স্মল r এর ভ্যালু পুট করলাম, দিয়ে ক্যালকুলেশন করে জি প্রাইম বের করলাম, এবং সেটা দেখতে পাচ্ছি যে জি প্রাইম অলওয়েজ লেস দ্যান জি হচ্ছে, অর্থাৎ পৃথিবীর আহ্নিক গতির জন্য পৃথিবীর অভিকর্ষ ত্বরণের মান কী হচ্ছে? হ্রাস পাচ্ছে। বোঝা গেল?